রাজধানী সহ সারা দেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অভিযোগ। আত্মসমালোচনায় আরও শুদ্ধি অভিযান চালানোর সিদ্ধান্ত বিএনপির। শুদ্ধি অভিযান চালাবো মূল সংগঠন এবং অঙ্গ সংগঠনের সর্বপর্যায়ে। এই মেসেজটা আমরা দিয়েছি যাতে এই জাতীয় দুষ্কৃতিকারীরা দলের সুনাম ক্ষুণ্ণ না করতে পারে। জুলাই পদযাত্রা নিয়ে বরিশালে এনসিপি, ৩ আগস্ট ইশতেহারে তুলে ধরা হবে নতুন বাংলাদেশের রূপরেখা, বললেন নাহিদ। মুক্তিযোদ্ধা বনাম রাজাকার, এই বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে বিভাজন করেছিল। এই মুজিববাদী আদর্শ গত 50 বছর ধরে দেশকে বিভাজিত করে রেখেছিল। পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে একমত নয় রাজনৈতিক দলগুলো। তত্ত্বাবধায়ক সরকার সহ সংবিধানের কিছু ধারা সংশোধনে গণভোট চায় বেশিরভাগ দল। পঞ্চদশ সংশোধনী বাতিলের পর গঠিত সরকারও অবৈধ, বললেন বদিউল আলম মজুমদার। জানালেন এ বিষয়ে শিগগিরই উচ্চ আদালতে আপিল। আগস্ট থেকে 55 লাখ পরিবারকে 15 টাকা দরে চাল দেবে সরকার। পাওয়ার প্ল্যান্ট চুক্তি পর্যালোচনায় আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে। শামীম ওসমান দম্পতির বিরুদ্ধে 500 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে দুদকের 2টি মামলা। 2 সন্তানের অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় নোটিশ জারি। জান্তা বিদ্রোহী সংঘাতে উত্তাল মিয়ানমারের সাগাইং রাজ্য। সেনা সদস্যদের উপর সশস্ত্র গোষ্ঠী পিডিএফ এর হামলা ও অভিযান জোরদার। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। নেতারা বলেছেন, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করলে রাজপথেই সমুচিত জবাব দেবেন তারা। এ সময় ক্রমাগত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের উদাসীনতাকে দায়ী করেন নেতারা। বিশাল এই বিক্ষোভ মিছিল থেকে বার্তা এলো, জিয়া পরিবারের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দাঁড়াতে প্রস্তুত বাংলাদেশ। ছাত্রদল, ঢাকা মহানগর বিএনপির পর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও তারেক রহমানের বিরুদ্ধে শিষ্টাচার বহির্ভূত স্লোগান দেওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। অংশ নেয় ঢাকা মহানগরীর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন শাখার নেতাকর্মীরা। প্রতিবাদী স্লোগানে একসময়ের মিত্র জামায়াতকে সতর্ক করেন তারা। আমরা দেখতে পাচ্ছি ষড়যন্ত্রের গন্ধ, এবং এই ষড়যন্ত্রের ব্যাপারে সারা দেশের মানুষকে আমরা সচেতন করতে চাই। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে এই নব্য রাজাকার এবং যারা স্বাধীনতা বিরোধী শক্তি তাদেরকে দেশ থেকে পালাতে হবে। এর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। বলেন, সত্যের জয় অবধারিত, মিথ্যাচার করে রাজনীতিতে টেকা যায় না। বিএনপির দিকে আঙুল তুলবার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন, নিজেদের বিভৎস চেহারা দেখুন। দেশের স্বার্থে আমরা অনেক কিছু সহ্য করছি, ঐক্যের স্বার্থে আমরা অনেক কিছু সহ্য করছি, কিন্তু মনে রাখবেন আমরাও কিন্তু মানুষ। ধৈর্যের বাঁধ ভাঙবেন না। যদি বাঁধ ভেঙে যায় জাহান্নাম পর্যন্ত ধাওয়া করব আপনাদের। নয়াপল্টন থেকে মিছিল শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার, বাংলা মোটর হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। বক্তারা বলেন, তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে একটি কুচক্রী মহল। আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা। হুঁশিয়ারি দেন অপতৎপরতা বন্ধেরও। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল। নগরীর জমিয়াতুল ফালা মসজিদ মাঠ থেকে 16 শহর পর্যন্ত বিক্ষোভ করে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পরে সমাবেশের আয়োজন করা হয়। এ সময় তারেক রহমান ও বিএনপির নামে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে দোষীদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। কোনো ঘটনাই ঘটলেই বলে বিএনপি করছে, এগুলো পরিকল্পিতভাবে ঘটনা
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। শহরের শহীদ মিনার থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয় মিছিলটি। এ সময় বক্তারা বলেন, আগামী নির্বাচন বানচাল করতেই দেশকে অস্থিতিশীল করা হচ্ছে। জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে আমরা ম্লান করে দিতে চাই না। আমরা চাই সকলকে নিয়ে, বিশেষ করে ৭১ এবং ২৪-এর পরাজিত শক্তির বাহিরে যে সকল শক্তি রয়েছে সকলকে নিয়ে আমরা এই দেশ গড়তে চাই। নাটোর শহরের বিভিন্ন সড়ক ঘুরে কানাইখালীতে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিলটি। পরে সমাবেশে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা। দ্রুত সময়ের মধ্যে সকল অপতৎপরতা বন্ধে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান নেতাকর্মীরা। আমরা কিন্তু ভদ্রভাবে আছি, ভদ্রভাবে থাকতে দেন। ভদ্রতা শিখতে হলে তারেক রহমানের কাছ থেকে শিখুন। যদি শিখতে হয় তাহলে তারেক রহমানের কাছ থেকে শিখুন। ঝালকাঠির আমতলা সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশে সকল চক্রান্তের দাঁত ভাঙা জবাব দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। বলেন, আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে বিএনপির প্রতিটি নেতাকর্মী রাজপথে থেকে সংগ্রাম করেছে। ফ্যাসিস্ট বিদায়ের পর একটি মহল নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলেও অভিযোগ করেন নেতাকর্মীরা। একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে যে অশালীন ভাষায় আক্রমণ করা হয়েছে, রাজনীতি বিবর্জিত ভাবে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বাংলাদেশে নিরপেক্ষ ভোটের মাধ্যমে একটা আসনও পাবে না। বিক্ষোভ মিছিল হয়েছে পটুয়াখালীতেও। শহরের নতুন বাজার এলাকার দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে নেতাকর্মীরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দলীয় শৃঙ্খলা রক্ষা, চাঁদাবাজি ও খুনের ঘটনার অভিযোগে রাজনৈতিকভাবে কতটা চাপে বিএনপি? দলটির শীর্ষ নেতারা বলছেন, এক্ষেত্রে চাপ নেই। কারণ পট পরিবর্তনের পর থেকে দল ও অঙ্গ সংগঠনের ৩,০০০-এর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দলটি। তারপরও গুটি কয়েক দল বিদেশি মদদ এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে বিএনপির বিরুদ্ধে একাট্টা হয়েছে। তবুও রাজনৈতিক অনৈক্য এড়াতে তৃণমূলে বার্তা দিয়েছে দলটি। পাশাপাশি আত্মসমালোচনার অংশ হিসেবে দলের সব পর্যায়ে শুদ্ধি অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। আরেফিন শাকিলের প্রতিবেদন। ঘরোয়া সভা থেকে আনুষ্ঠানিক আলোচনায় বারবার অনিয়ম আর বিশৃঙ্খলা এড়ানোর তাগিদ দিলেও প্রায় নিয়ন্ত্রণহীন বিএনপির তৃণমূল। সোহাগ হত্যায় আরেক দফা সমালোচনায় বিদ্ধ বিএনপি। অস্বস্তি তৈরি হয়েছে দলের সর্বস্তরে। এমন সুযোগে বিএনপিকে রাজনৈতিকভাবে চেপে ধরছে দলটির এক সময়ের মিত্র দলগুলো। মিত্রদের এমন আচরণে ক্ষুব্ধ বিএনপি। পাশাপাশি অপরাধ দমনে সরকারের উদাসীনতায় হতবাক জানিয়ে রোববার স্থায়ী কমিটির বৈঠকে দীর্ঘ আলোচনা করেন নেতারা। সিদ্ধান্ত হয় সহনশীলতা ও রাজনৈতিক কৌশলে পরিস্থিতি সামাল দেয়ার। ভারত যা চায়, আওয়ামী লীগ যা চায়, সেটাকে কার্যকর করার জন্য তারা এই নানা ধরনের ষড়যন্ত্র করছে। আর তারা যে অপকর্ম করে, বিভিন্ন দখল করে, তারা কয়েকজনে বহিষ্কার করছে। তা তো চাঁদা তোলে না, তা তো হাদিয়া তোলে। বিএনপি কোনটা সব হয় নাই। বিএনপি ধৈর্যের সাথে অপেক্ষা করছে। যারা ভালো খেলে তারা ধৈর্যের সাথে খেলে, আর যারা জানে ঘোড়ার থেকে যে আমি জয়লাভ করতে পারবো না, তারা কিন্তু ফাউল করে। আর এই অদৃশ্য ষড়যন্ত্র এবং অদৃশ্য শক্তিকে মোকাবেলা করতে একটু ব্যাপাইতে হয়। আমরা এটা চাপ মনে করি না, এটা রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করব, সাংগঠনিকভাবে মোকাবেলা করব। আমরা আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে এগুলোর প্রতিবাদ জানাবো। নানা অনিয়মের অভিযোগে কিছু ক্ষেত্রে তদন্ত ছাড়াই নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএনপি। গত 10 মাসে মূল দলের সাথে ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দলও তাদের কয়েকশো নেতার বিরুদ্ধে বহিষ্কারাদেশ সহ নানা শাস্তিমূলক ব্যবস্থা নেয়। উদ্দেশ্য পরিষ্কার, ভোটের আগে বিপুল জনসমর্থন হারাতে নারাজ বিএনপি। সেজন্য দলের সব পর্যায়ে নতুন করে নির্দেশনা পাঠাচ্ছেন নীতি নির্ধারকরা, যেখানে গুরুত্ব পাচ্ছে সামাজিক শৃঙ্খলা। লক্ষ কোটি নেতা কর্মীদের মধ্যে আমরা তো আগে থেকে বলতে পারবো না যে কেউ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াবে কি জড়াবে না। শুদ্ধি অভিযান চালাবো মূল সংগঠন এবং অঙ্গ সংগঠনের সর্বপর্যায়ে। এই মেসেজটা আমরা দিয়েছি যাতে এই জাতীয় দুষ্কৃতিকারীরা দলের সুনাম ক্ষুণ্ণ না করতে পারে। ৩,২০০ বহিষ্কার করছি, আর বাকি রয়েছে আমার নিজের বহিষ্কার হওয়া, আর বাকি রয়েছে খালেদা জিয়ার বহিষ্কার হওয়া, আর বাকি রয়েছে তারেক রহমানের বহিষ্কার হওয়া। এটা রাজনৈতিক দল তার দলের মধ্যে কি করতে পারে
সে সর্বোচ্চ তার সদস্যপদটা খারিজ করতে পারে। একটা রাজনৈতিক দল তাকে জেলও দিতে পারে না, ফাঁসিও দিতে পারে না। প্রশাসন তাকে ধরছে না কেন, পুলিশ তাকে ধরছে না কেন? দলটির নেতারা মনে করেন বিএনপির বিরুদ্ধে ভোটের মাঠে সুবিধা করার কোনো বাস্তবতা নেই জেনেই সংঘবদ্ধ একটি গোষ্ঠী পারিবারিক বা ব্যবসায়িক দ্বন্দ্বকেও রাজনীতির রং দিয়ে অপপ্রচারে নেমেছে, যাতে সাংগঠনিক ও ভাবমূর্তি সংকটে পড়ে বিএনপি। বিভিন্ন ধরনের বিভিন্ন ঘটনা ঘটবে এবং নির্বাচনটাকে বানচাল করার জন্য। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মুক্তিযোদ্ধা বনাম রাজাকার, এই দুই ভাগে দেশকে বিভাজন করে রেখেছিল শেখ হাসিনা। 50 বছর দেশকে মুজিববাদী আদর্শে পরিচালিত করা হয়েছে। দেশ গড়তে জুলাই পদযাত্রার 15তম দিনে ভোলায় এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আগামী 3 আগস্ট দলীয় ইশতেহার দেবে এনসিপি। সেখানে দেশের মানুষের সমস্যা, সম্ভাবনা ও নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরা হবে। জুলাই পদযাত্রার 15তম দিনে বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে যাত্রা শুরু হয় এনসিপির। ফেরিতে চড়ে দলের শীর্ষ নেতারা যান দ্বীপ জেলায়। দুপুরে ভোলায় পৌঁছে পদযাত্রায় অংশ নেন নেতারা। পরে নতুন বাজারে সংক্ষিপ্ত পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা বনাম রাজাকার, এই দুই ভাগে দেশে বিভাজন তৈরি করে রেখেছিল শেখ হাসিনা। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ এখন গণতান্ত্রিক ও সার্বজনীন। মুক্তিযোদ্ধা বনাম রাজাকার, এই বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে বিভাজন করেছিল। এই মুজিববাদী আদর্শ গত 50 বছর ধরে দেশকে বিভাজিত করে রেখেছিল। 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বিভাজনকে তোয়াক্কা না করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। আমরা নতুন বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ, সর্বজনের বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছিলাম। যেই বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ হবে, কৃষকের বাংলাদেশ হবে, মধ্যবিত্তের বাংলাদেশ হবে। নাহিদ বলেন, দুর্নীতি, চাঁদাবাজ ও মাফিয়া সিস্টেম ছাড়া ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক দেশ গঠনের জন্যই গণ অভ্যুত্থান হয়েছিল, যেখানে পাবলিক, প্রাইভেট, মাদ্রাসা শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষেরও অংশগ্রহণ ছিল। স্বপ্নের সেই দেশ গড়তে এখনো লড়াই করছে এনসিপি। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য হয়েছিল, নতুন বন্দোবস্ত গড়ে তোলার জন্য হয়েছিল। দুর্নীতি, বৈষম্য, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল। আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। পথসভা শেষে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এনসিপির গাড়িবহর। সেখানে পদযাত্রা ও পথসভার মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শেষ করবে জাতীয় নাগরিক পার্টি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, এনসিপির পদযাত্রার খবর জানবো। বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন কাউসার হোসেন। কাউসার, বরিশালে এনসিপির কর্মসূচি সম্পর্কে জানতে চাই, কেন্দ্রীয় নেতারা কি পৌঁছেছেন কিনা? লোপা, বিকেলে ভোলায় কর্মসূচি শেষে তারা প্রায় 5টার দিকে বরিশাল উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং আমরা যতটুকু জানি যে 20 থেকে 30 মিনিটের মধ্যে যারা এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা বরিশালে এসে পৌঁছবেন। তবে নেতাকর্মীরা এখন পর্যন্ত যারা আসলে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন পর্যন্ত না পৌঁছালো, এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন, এনসিপি নেতৃবৃন্দ বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু রাস্তার মোড়ে মোড়ে বা বিভিন্ন রাস্তার পাশে অবস্থান নিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দদের বরণ করে নিতে। এবং আমরা যতটুকু জানি হয়তোবা 7:30টার দিকে তারা নগরীতে পৌঁছাবেন এবং ল কলেজ থেকে শুরু করে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়েই কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং ল কলেজ থেকে পদযাত্রাটি শুরু হবে এবং এই পদযাত্রাটি ল কলেজ থেকে শুরু হয়ে শেষ হবে গিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের সামনে এবং সেই সিটি কর্পোরেশনের সামনে কিন্তু একটি মঞ্চ করা হয়েছে। সেই মঞ্চে গিয়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং আজকের এই যে পথসভা এবং পদযাত্রা, এই পথসভা এবং পদযাত্রার মধ্য দিয়ে কিন্তু দক্ষিণ অঞ্চলের যে সফর সেটি শেষ হবে এবং যারা নেতৃবৃন্দ রয়েছে, স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু অধীর আগ্রহের অপেক্ষা করছেন তাদের নেতাদের দেখার জন্য, নেতাকে বরণ করে নেওয়ার জন্য। এবং এই আজকের যে পদযাত্রা এবং পথসভা সেটি সফল করার জন্য কিন্তু তারা বেশ কয়েকদিন ধরেই কষ্ট করছেন, সংবাদ সম্মেলন করেছেন, লিফলেট বিতরণ করেছেন, গণসংযোগ করেছেন এবং তারা বলছেন এই পথসভাটি সফল হবে। কাউসার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিলে দ্রুতই আপিল করা হবে বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, আদালতের রায়ে সন্তুষ্ট, কিন্তু রায়ে কিছু অসঙ্গতি আছে, তাই চলতি মাসেই আপিল করা হবে। ত্রয়োদশ সংশোধনী রিভিউ করে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল করলে রায় পূর্ণাঙ্গ হবে মনে করেন মামলার আইনজীবী। আওয়ামী লীগ সরকার আমলে 2011 সালে 30 জুন জাতীয় সংসদে পাশ হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কফিনে শেষ প্যারেক মারা হয়। আগে মেয়াদ শেষ হওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করার বিধান থাকলেও ওই সংশোধনীতে পূর্ববর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করার বিষয়টি সংযোজন করা হয়। এরকম ছোট বড় মিলিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে 54টি সংশোধনী আনা হয়। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর সর্বপ্রথম হাইকোর্টে চ্যালেঞ্জের মুখে সংবিধানের পঞ্চদশ সংশোধনী। 18 আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি পঞ্চদশ সংশোধনী বাতিলের আবেদন করেন। রিটের চূড়ান্ত শুনানিতে পক্ষভুক্ত হয় বিএনপি, জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে 17 ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। গত সপ্তাহে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে হাইকোর্ট। এতে সন্তোষ প্রকাশ করলেও পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিলে দ্রুতই আপিল করার কথা জানান রিটকারী বদিউল আলম মজুমদার। পঞ্চদশ সংশোধনী মামলার রায়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে এসছে, কিন্তু আমরা যতগুলো রিমেডি চেয়েছিলাম সে সবগুলো পাইনি। তো সেই জন্য আমরা খুশি, আমরা আপিল করব যাতে আমরা অন্যান্য যেসব রিমেডিগুলো চেয়েছি সেগুলো যাতে পেতে পারি। মামলার আইনজীবী বলেন, পঞ্চদশ সংশোধনী ও সরকার অবৈধ ছিল, অস্বচ্ছ প্রক্রিয়ায় করা হয়েছিল সংশোধনীটি। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কিছু ভালো জিনিসও সংবিধানে সংযুক্ত করা হয়েছে। কাজে আদালত ভেবেছেন যদি প্রক্রিয়াগত ত্রুটির কারণে পুরো সংশোধনী বাতিল করে দেওয়া হয় তাহলে এই ভালো জিনিসগুলো বাতিল হয়ে যেতে পারে। কিন্তু এটা একটু সমস্যা আছে এই চিন্তাধারার এই ক্ষেত্রে, যে এইরকম হলে যে কোনো সরকার একটা খারাপ প্রক্রিয়ার মাধ্যমে একটা খারাপ সংশোধনী পাশ করে দু একটা ভালো জিনিস ওর মধ্যে জুড়ে দিতে পারেন, যাতে করে সংশোধনীটা টিকে যায়। জানান, পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল হলেও এখনই নির্বাচন ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকার ফিরবে বিষয়টি এমন নয়, কারণ এই সরকার ব্যবস্থা ফেরাতে ত্রয়োদশ সংশোধনী রিভিউ শুনানি অপেক্ষায় আছে আপিল বিভাগে। আশা করি অচিরে হয়তো শুনানি শুরু হবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের কাজের জন্য দরপত্র আহ্বান না করে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে। এজন্য খরচ হবে 111 কোটি 19 লাখ টাকা। অর্থ উপদেষ্টার সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে আওয়ামী লীগ সরকারের আমলে আইপিপি সংশ্লিষ্ট বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনায় আইনি সহায়তার অনুমোদনও দেওয়া হয়। অন্যদিকে খাদ্য উপদেষ্টা জানান, আগস্ট থেকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 55 লাখ পরিবারকে স্বল্প মূল্যে 30 কেজি চাল দেওয়ার কর্মসূচি শুরু হবে। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে জাদুঘরে রূপান্তরিত হচ্ছে গণভবন। 5 আগস্ট এর উদ্বোধন, তাই সময় কম থাকায় এর নির্মাণ কাজ দরপত্র ছাড়া সরাসরি ক্রয় পদ্ধতিতে দুটি প্রতিষ্ঠানকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ইএম বা বৈদ্যুতিক যান্ত্রিক অংশের কাজের জন্য খরচ ধরা হয়েছে 40 কোটি টাকা, আর পূর্ত অংশের জন্য ব্যয় হচ্ছে 70 কোটি 37 লাখ টাকা। সব মিলিয়ে জাদুঘরের জন্য ব্যয় হবে 111 কোটি 19 লাখ 81 হাজার টাকা। এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। 5 আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা উদ্বোধন করবেন ওই জুলাই স্মৃতিঘরের কিছু কনস্ট্রাকশন, স্মৃতি জাদুঘরের ব্যাপারে আমরা অ্যাপ্রুভ করেছি কিছু কাজ, সেটা 5 আগস্টের মধ্যে সম্পূর্ণ কাজ তো অলরেডি শুরু হয়ে গেছে। অর্থ উপদেষ্টা এ সময় ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট বা আইপিপি সংক্রান্ত চুক্তি পর্যালোচনা নিয়েও কথা বলেছেন। বিগত সরকারের সময় কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের কতগুলো চুক্তি হয়েছিল, চুক্তিতে আমরা দেখেছি অনেক অসম ক্লজ ছিল, সেগুলো রিভিউ করার জন্য, এই জন্য আমাদের আইনি সহায়তা দরকার। অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় আগস্ট থেকে খাদ্য বান্ধব কর্মসূচি চালুর সিদ্ধান্তও হয়েছে। 55 লাখ পরিবার 30 কেজি করে চাল পাবে 6 মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত পাবে আমাদের বর্তমান পরিকল্পনা অনুসারে। এরপর ডিসেম্বর, জানুয়ারি পাবে না, আবার ফেব্রুয়ারি মার্চ পাবে। আন্তর্জাতিক দাম
চালের বিশেষ করে কমছে, আমরা একটু কম্পিটিটিভ সাথে আমরা চেষ্টা করছি যেমনি হোক বাজার মূল্য স্থিতিশীল করা। সেখানে আপস অ্যান্ড ডাউনস থাকবে, সব পণ্যের দাম একসাথে কমে যাবে সেটা কোনোদিন সম্ভব না, সব পণ্যের দাম একসাথে বেড়ে যাবে সেটাও কাম্য না। অর্থ ও খাদ্য উপদেষ্টা বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। বড় বন্যার আশঙ্কা মাথায় রেখে সরকারিভাবে 4 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। ঠিক আছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে একমত হলেও উচ্চকক্ষের গঠন নিয়ে ঐকমত্যে পৌঁছেনি রাজনৈতিক দলগুলো। ভোটের অনুপাতে এবং সংসদ সদস্যদের সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়েও ঐকমত্য হয়নি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, মৌলিক সংস্কার হিসেবে গুরুত্বপূর্ণ এসব সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসতে হবে। তাই দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 14তম বৈঠক। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং সংবিধান সংশোধন ইস্যুতে চলে দিনভর আলোচনা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও উচ্চকক্ষ গঠন প্রক্রিয়া নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি। জামায়াত নারী আসন সহ সব ক্ষেত্রে পিআরের পক্ষে থাকলেও এমন প্রস্তাবে রাজি নয় বিএনপি, আর পিআর ইস্যুতে ছাড় দিতে নারাজ এনসিপিও। মৌলিক সংস্কারের মোটা দাগের যে বিষয়গুলো আছে সেই প্রশ্নটা উত্থাপিত হলেই বিএনপির তরফ থেকে এবং তাদের সঙ্গে আরো গুটি কতক দল তারা সেখানে বাধা তৈরি করছেন। উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ পুরাটাই, নিম্নকক্ষ যদি 400 আসন হয় পুরাটাই পিআর সিস্টেমে করাটা হচ্ছে আমাদের দাবি। সবগুলোই আমরা পিআর চাই। ভোট হবে নিম্নকক্ষ, আপার কক্ষ, মহিলা আসন, এটা হবে পিআর পদ্ধতি। সেটা তো পরিষ্কার, আমরা পিআর পদ্ধতিতে চাই না উচ্চকক্ষ, আমরা তো আগেই বলেছি। তত্ত্বাবধায়ক সরকারের মতো মৌলিক বিষয়ে সংশোধনী আনতে হলে গণভোটের পক্ষে মত দেয় অধিকাংশ দল। 58 ক যেখানে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে, এই বিষয়গুলোতে যদি সংবিধানে কোনো সংশোধনী নিয়ে আসতে হয় তাহলে সেটা গণভোটের মাধ্যমে সেটাকে পাশ করতে হবে। কিছু ইস্যু আছে যেগুলো শুধু 2/3 দিলেই হওয়া উচিত না, মানুষকেও নেশনকে ইনভলভ করা দরকার হয়। 3-4টা ধারা সেখানে উল্লেখ করা হচ্ছে, তো আমরা সেটা তো এগ্রি করেছি। আলোচনা শেষে ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, কমিশনের ব্যর্থ হওয়ার সুযোগ নেই, দায়িত্ব নিতে হবে দলগুলোকেও। আজকে রাজনৈতিক দল এবং জোটগুলোর পক্ষ থেকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ভার কমিশনের উপর অর্পণ করা হয়েছে। কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে আলাপ আলোচনা, অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত রেখে খুব দ্রুত আগামী সপ্তাহের গোড়ার দিকেই এ বিষয়ে আমাদের অবস্থান বলতে পারবো বলে মনে করি। আগামী রোববার আবারও আলোচনা হবে দলগুলোর সঙ্গে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আজ 15 জুলাই। এক বছর আগে এই দিনে একদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের ভয়াবহ হামলা, আর অন্যদিকে মন্ত্রীদের উস্কানিমূলক বক্তব্য। সব মিলিয়ে জুলাই স্মৃতি ক্যালেন্ডারে 15 তারিখটি সেই দিন যেদিনের পর থেকেই ছাত্রদের আন্দোলন রূপ নিতে থাকে জনতার গণ আন্দোলনে। সুমাইয়া ঐশী রিপোর্টে দেখব 15 জুলাইয়ের দৃশ্যপট। 15 জুলাই বেলা 12টা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী। আগের রাতে রাজাকার ট্যাগিংয়ের ক্ষোভ তখনও যায়নি, বরং তা ছড়িয়েছে আরও বেশি। হঠাৎ করেই উত্তেজনা বিজয় 71 হলের সামনে। আন্দোলনকারীদের আটকে রাখার খবরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা ক্যাম্পাস। আগে থেকে অবস্থান নেয়া ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে বিভিন্ন হলে। শিক্ষার্থীদের ইট পাটকেল নিক্ষেপ আর বিপরীতে সশস্ত্র হামলা ছাত্রলীগ যুবলীগের। আমি সেদিন আহত হয়েছিলাম, আমাকে হলো রিক্সায় করে যখন নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছিলাম যে একের পর নারী শিক্ষার্থীরা আসতেছেন। মানে আমি নিজে তখন ট্রিটমেন্ট নিব কি, আমি আসলে পায়ের মাঝে একটা গিট বেঁধে হলো গিয়ে ভলান্টিয়ারিং শুরু করি, কারণ আমার নিজের কাছে পাপ হচ্ছিল যে আমার বোনেদেরকে এত বিশ্রীভাবে মারছে।
প্রায় 40 মিনিট ধরে চলে এই সংঘর্ষ। আহত হয় নারী শিক্ষার্থী সহ অন্তত 400 জন। বিকেল 4টার পর ক্যাম্পাসের দৃশ্যমান দখল নেয় ছাত্রলীগ। হেলমেট, লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন পয়েন্টে চলে তাদের মহড়া। এদিকে কোটা সংস্কার আন্দোলনে প্রথমবারের মতো মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 12টার দিকে প্রগতি সরণি, বাড্ডা, কুড়িলে অবস্থান নিয়ে ইউআইইউ, এআইইউবি আর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। একজন দেশের প্রধানমন্ত্রী, কিন্তু উনি আমাদের স্টুডেন্টদের কিভাবে বলতে পারে রাজাকার? যে কেউ আমাদেরকে রাজাকার বললেই তো আমরা রাজাকার হয়ে যাবে না? আমরা বাংলাদেশের সন্তান। যাই হয়ে যাক, যেহেতু সবাই নামছে, আমরা যদি না নামি তাহলে তো আন্দোলনটা এক হাতে চললো না। আমরা আর একটা হাত হয়ে তাদের সাহায্য করব। রাতের বেলা আমরা একটা ভাবছি যে মেসেঞ্জারে তো গ্রুপ খোলা যাবে না, আমরা টেলিগ্রামে গ্রুপ খুলেছিলাম যে কীভাবে আমরা কালকে ম্যানিফেস্টো তৈরি করব। এদিন শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা চলে দেশ জুড়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হামলার রেশ চলে আসে 16 শহর পর্যন্ত। সংঘর্ষ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। একই ঘটনা সারা দিন ধরে চলতে থাকে রংপুর, খুলনা, সিলেট আর রাজশাহীতে। ছাত্রলীগের হামলায় শিক্ষার্থীরা যখন রক্তাক্ত, তখনও বিভিন্ন অনুষ্ঠানে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগকে লেলিয়ে দেয়া আর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন তখনকার মন্ত্রীরা। কোন দেশে আমরা আছি, এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল? রাজাকারের চেতনা যারা ধারণ করে তারা ওরা, তার জবাব ছাত্রলীগ তারাই দেবে। সন্ধ্যায় ঢাকা মেডিকেলে চিকিৎসারত শিক্ষার্থীদের ওপর আবারও কয়েক দফা সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যার পর ক্যাম্পাসে অবস্থান নেয় পুলিশ। হল প্রভোস্টদের সাথে জরুরি বৈঠক হয় উপাচার্যের। পরে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান এবং বহিরাগতদের জন্য হল বন্ধ সহ 5টি সিদ্ধান্ত নেওয়া হয়। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সন্ধ্যা বাংলাদেশের আয়োজনে এবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন দল নিবন্ধনের আবেদনপত্রগুলো যাচাই বাছাই শেষ করেছে নির্বাচন কমিশন। তথ্যে ঘাটতি থাকায় 62 দলকে 15 দিনের সময় দিয়ে চিঠি দিয়েছে ইসি। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 144টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেছে। তবে যাচাই বাছাইয়ে সব দলের আবেদনেই কোনো না কোনো তথ্যের ঘাটতি পেয়েছে নির্বাচন কমিশন। এজন্য 15 দিন সময় দিয়ে প্রথম ধাপে 62 দলকে চিঠি দিয়েছে সাংবিধানিক সংস্থাটি। আর দ্বিতীয় ধাপে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ 82টি দলকে চিঠি দেওয়া হবে। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় এই তথ্য নিশ্চিত করে। সেই ক্ষেত্রে 15 দিনের মধ্যে যেসব ত্রুটি বিচ্যুতি আছে সেসব পূরণ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া ট্যারিফ মোকাবেলায় নিরাপত্তা সহ নানা বিষয়ে সরকারকে সমন্বিত সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে একটি হোটেলে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক শেষে এই আশ্বাস দেন তিনি। বলেন, মার্কিন রাষ্ট্রের শুল্ক নিয়ে কাজ করবে বিএনপি। মার্কিন বাজারের রফতানির সাথে হাজারো মানুষের কর্মসংস্থান জড়িত। এছাড়াও তিনি জানান, এই সমস্যার সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির পক্ষ থেকেও সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হবে। ব্যবসায়ী নেতারা জানান, নেগোসিয়েশন আরো শক্তিশালী করতে হবে। সরকারের সাথে আমাদের বিষয়টা ওনাদেরকে জানাবো এবং ওনাদের মতামতগুলো সহ আমাদের বিষয় এবং সার্বিক বিষয়ে এখানে সকলের একটা সমন্বিত চেষ্টার একটা ব্যাপার আছে। আসলে বিষয়টা কিন্তু একেবারে এককভাবে কিছু করার বিষয় নয়, এটা সমন্বিত একটা চেষ্টা করতে হবে। তার মাধ্যমে যেটা এটা অর্জন করা যায় সেটার চেষ্টা আমাদের থাকবে। 19 জুলাই জামায়াতে ইসলামীর ঐতিহাসিক জাতীয় সমাবেশে 10 লাখ মানুষের সমাগম হবে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। বিকেলে ডিএমপি কমিশনারের কার্যালয়ে সমাবেশের নিরাপত্তা সহ নানা বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে একথা বলেন তিনি। জানান, এই সমাবেশে বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সব শরিকদেরও দাওয়াত দেওয়া হবে। সম্প্রতি জামায়াত শিবিরকে নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের অবস্থান নিয়েও কথা বলেন এই জামায়াত নেতা। তিনি বলেন, রাজনীতিতে সমালোচনা থাকবেই, এই সমালোচনাকে ইতিবাচক হিসেবেই দেখে জামায়াত। তিনি আরও বলেন, ডিএমপির সাথে বৈঠকে সমাবেশের নিরাপত্তা, ট্রাফিক ও সাউন্ড সিস্টেম স্থাপন নিয়ে আলোচনা হয়েছে। সমাবেশ ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই, তারপরও জামায়াত সতর্ক থাকবে বলে জানান তিনি। প্রায় 10,000-এর মতো গাড়ি এখন পর্যন্ত শুধু বাস বা অন্যান্য বাহন যেগুলো আছে সেগুলো আসবে। এছাড়াও তো ট্রেন আছে, লঞ্চ আছে, এই সব কিছুই থাকবে এবং সবগুলো স্পটেই আমরা আমাদের ভাইদেরকে রিসিভ করার ব্যবস্থা রেখেছি।
ওনারা আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করবেন। সংখ্যা তো এখনই বলা যাচ্ছে না, তবে সেটা কয়েক লাখ তো হবে। মিলিয়ন ম্যান মার্চ আমরা আশা করছি ইনশাআল্লাহ। আওয়ামী লীগ নেতা শামীম ওসমান ও তার স্ত্রীর 463 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এ ঘটনায় স্ত্রী সহ তার বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে সংস্থাটি। সেই সাথে তার 2 সন্তানের অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় নোটিশও জারি করা হয়েছে। এদিকে অর্থ পাচার ও মানি লন্ডারিং এর অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামানের নথিপত্র তলব করেছে দুদক। 2 আর 2 কি হয়? সাধারণ মানুষ বলবে 4 হয়, আমরা বলি 22 হয়। আমরা অনেক আগের থেকে দেখি কি হয়। বিতর্কিত মন্তব্য করে নানা সময় রাজনীতির আলোচনায় ছিলেন শামীম ওসমান। দলের বড় পদ না থাকলেও কেবল নারায়ণগঞ্জ নয়, পুরো রাজনীতিতে আতঙ্ক ছড়াতেন তিনি। এর আগে তার নামে অর্থ পাচারের মামলা থাকলেও এবার যুক্ত হলো অবৈধ সম্পদের মামলা। প্রাথমিক অনুসন্ধানে কয়েকশো কোটি টাকার সন্দেহজনক লেনদেনের পাশাপাশি অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে বলে দাবি দুদকের। সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক 6,67,00,000 টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 9টি ব্যাংক হিসাবের মাধ্যমে 439 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেনপূর্বক হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। 2024-এর 19 জুলাই কোটা বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জ শহরে শামীম ওসমানের নেতৃত্বে আন্দোলনকারীদের উপর গুলি ছোড়ে সন্ত্রাসী দল। শামীম ওসমান এখন পলাতক। পাশাপাশি অবৈধ সম্পদ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আসায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। জনাব এস.এম. মনিরুজ্জামান, চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। এই সংক্রান্তে রেকর্ডপত্র সংগ্রহের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা রিকুইজিশন দিয়েছে। এদিকে বন্দর কর্তৃপক্ষকে কর্ণফুলী ড্রেজিং প্রকল্প সংশ্লিষ্ট অনুমোদনপত্র, আর্থিক বরাদ্দ, টেন্ডার, চুক্তির নথিসহ মনিরুজ্জামানের ব্যক্তিগত ও পারিবারিক নথিপত্র 28 জুলাইয়ের মধ্যে দাখিলের নির্দেশনা দুদকের। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে কেন এমন নির্মমভাবে হত্যা করেছে সে রহস্য এখনো জানা যায়নি। শুধুই কি ভাঙারি ব্যবসার নিয়ন্ত্রণ নাকি অন্য কিছু? যদিও প্রাথমিক তদন্তে পুলিশ বলছে ব্যবসায়িক বিরোধে এমন হত্যা, তবে অভিযোগ আছে মূল অভিযুক্তদের গ্রেফতার করেনি পুলিশ। ডিএমপির মুখপাত্র বলছেন হত্যার পরিকল্পনাকারী সহ কুশীলবদের খুঁজে বের করা হবে। এদিকে সোহাগ হত্যা মামলার আসামি নান্নু কাজীকে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেফতার করেছে র্যাব। মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার অন্যতম আসামি নান্নু কাজী সোমবার রাতে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায় উপজেলার বালিয়াগাঁওয়ে নান্নুর মামাবাড়ির পাশের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে নির্মমভাবে হত্যার মূল অভিযুক্ত 4 জনের একজন নান্নু। এই ঘটনায় এখন পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিন নামে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে, বাকিরা রিমান্ডে। এরপরও এই হত্যাকাণ্ড নিয়ে রয়েছে ধোঁয়াশা। পুলিশ বলছে ভাঙারি ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ থেকে এই হত্যার ঘটনা ঘটতে পারে, তবে মূল আসামিদের আড়াল করা হচ্ছে এমন অভিযোগ একটি রাজনৈতিক দলের। তদন্তের ক্ষেত্রে কোনো রকমের আন্তরিকতা ঘাটতি নেই। আমরা সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে আমরা কোনো রকম বাহ্যিক চাপ ব্যতি রেখে আমরা আমাদের উপর যে অর্পিত দায়িত্ব সেটা পালন করছি। ডিএমপির এই মুখপাত্র জানান সোহাগ হত্যার পরিকল্পনাকারী ও এর পেছনের কুশীলবদের খুঁজে বের করা হবে। একটা বিষয় কি, কোনো ঘটনার সব আদ্যপান্ত বিশ্লেষণ না করে উপসংহারে পৌঁছানো খুব কঠিন। এক্ষেত্রে এটা তার ব্যতিক্রম না। আমরা নিবিড় তদন্ত করছি, আশা করি আমাদের তদন্তে সবকিছু বেরিয়ে আসবে। গত বুধবার মিটফোর্ড এলাকায় সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করে একদল সন্ত্রাসী। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সামরিক জান্তার সাথে বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে আবারও উত্তাল মিয়ানমারের বিভিন্ন অঞ্চল। এর মধ্যে সবচেয়ে বড় সংঘাত চলছে সাগাইং রাজ্যে। সম্প্রতি পিডিএফ বিদ্রোহীরা অতর্কিতে হামলা চালায় জান্তা বাহিনীর ঘাঁটিতে। এ সময় গোলাগুলিতে হতাহত হয় 2 পক্ষের বেশ কয়েকজন। আর এ ঘটনার পর অঞ্চল জুড়ে অভিযান শুরু করে সামরিক বাহিনী। অন্যদিকে কাইন রাজ্যে চলছে কারেন বিদ্রোহীদের সাথে জান্তা বাহিনীর সংঘাত।
রাইফেল হাতে ময়লার ট্রাকে লুকিয়েছিলেন পিডিএফের প্রায় ৩০ জন সদস্য। একটি সেনা ক্যাম্পের কাছাকাছি আসতেই চালানো হয় হামলা। অ্যাম্বুশে অনেকটাই হতবিহ্বল হয়ে পড়ে জান্তা সদস্যরা, তবে দ্রুতই পরিস্থিতি সামলে নিয়ে পাল্টা জবাব দেয় তারাও। সম্প্রতি এই হামলা পাল্টা হামলার ঘটনা হয়েছে মিয়ানমারের সাগাইং রাজ্যে। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটি। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে কানাবালি শহরের ঘটনা এটি। ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে বলেও জানানো হয়। দীর্ঘদিন ধরে মিয়ানমারের জান্তা সরকার ও বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সের মধ্যে চলছে লড়াই। সাম্প্রতিক এই হামলার জবাব দিতে রাজ্য জুড়ে অভিযান জোরদার করেছে মিয়ানমারের সামরিক বাহিনী। এর আগে কাইন রাজ্যে একটি সেনাঘাঁটিতে হামলা চালায় কারেন বিদ্রোহীরা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে ওই হামলার পর থাইল্যান্ডে পালিয়ে গেছে শতাধিক সেনা সদস্য। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইউক্রেনের যুদ্ধবিরতি ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 50 দিনের আলটিমেটাম বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা না হলে 100% পর্যন্ত শুল্কের বোঝা বইতে হবে রাশিয়া ও দেশটির বাণিজ্যিক সহযোগীদের। অর্থাৎ মস্কোর সাথে বাণিজ্য করে এমন যে কোনো দেশ যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে চাইলে গুনতে হবে ওই শুল্ক হার। সোমবার ওভাল অফিসে নেটো মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে এই হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। জানান কিয়েভকে দেওয়ার জন্য নেটোভুক্ত দেশগুলোর কাছে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম সহ বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে ওয়াশিংটন। তবে ইউক্রেনকে দূরপাল্লার রকেট দেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি যুক্তরাষ্ট্র। আমরা রাশিয়ার উপর খুবই হতাশ। 50 দিনের মধ্যে কোনো চুক্তি না হলে কঠোর শুল্ক আরোপ করা হবে, প্রায় 100% হারে সেকেন্ডারি শুল্ক। এই যুদ্ধে প্রায় $350 বিলিয়ন ব্যয় করেছে যুক্তরাষ্ট্র এবং আমরা এর অবসান দেখতে চাই। দর্শক, এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।